নমস্কার, ফোর্থ পিলার উইথ দ্য পিপলের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। বাংলা ভোট নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব এই ভোট পর্ব যে চলছে তাতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। অজস্র প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবার, এবং দেখা যাচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি ছাড়া কেউই খুশি নয়। বিজেপির অভিযোগ সব থেকে কম, মোটের উপর বিজেপি নির্বাচন কমিশনের ভূমিকায় খুশি। শাসক দলের শুধু সন্তুষ্ট, বিরোধীরা সবাই অসন্তুষ্ট, এরকম একটা পরিস্থিতিতে নির্বাচন কমিশন পড়েছে। তার বিশ্বাসযোগ্যতা, তার গ্রহণযোগ্যতা, তার সাংবিধানিক দায়িত্ব পালন সবকিছু নিয়ে প্রশ্ন উঠছে। নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা, রয়েছেন জহর সরকার, কনস্টিটিউশনাল কন্ট্যাক্ট গ্রুপের সঙ্গে জহর ডাকর রয়েছেন, একসময় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসার ছিলেন, সেটাও তার এখানে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন অনেক কিছু নিয়ে প্রশ্ন উঠছে। জহরদা, আপনার কাছে প্রথমে আমি যেটা নিয়ে উল্লেখ করতে চাইবো সেটা হচ্ছে সব থেকে বড় যে ঘটনাটা, 4 জন গুলিতে মারা গেল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেল। এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ভাবে ব্যাখ্যা করতে পারেনি কেন গুলি চালাতে হলো, কেন 4 জন ভোটার ভোট দিতে এসে মারা গেলেন। নির্ভয় ভোট দেওয়ার আবেদনটা এবার নির্বাচন কমিশন প্রথম থেকে জানাচ্ছিল। গুলিতে যদি ভোটার মারা যায়, সেই আবেদনটাই তো ব্যর্থ হয়ে যায়। এই ঘটনাটা সত্যি বিতর্কিত এবং এখনো ধোঁয়াশা রয়ে গেছে এর পেছনে। কেউ কোনো পক্ষ, নির্বাচন কমিশনের পক্ষ হোক, বিজেপির পক্ষ হোক, তৃণমূলের পক্ষ হোক, কেউ এখনো অব্দি গ্রহণযোগ্য কোনো ভিজুয়াল দিতে পারেনি যে কি হয়ে থাকে। আজকাল সবার পকেটে পকেটে মোবাইলে এইসব থাকে যন্ত্রগুলো, তা সত্ত্বেও কেন কেউ তুললো না বা কেন কেউ দিতে পারছে না, সেটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে ওই কোনো জায়গায় বলা হয়নি যে 4 জন গ্রামবাসী, মুসলমান গ্রামবাসী যাদের বুকের ছাতিতে গুলি চালানো হয়েছে, তাদের কাছে কোনো অস্ত্র ছিল, এবং সে ওই 4 জনের সাথে যদি আরো কয়েকজন থেকেও থাকে, যেটা থাকে গ্রামে উত্তেজনা হলে লোকে জুটে যায়, তাও থেকে থাকে, তাদের হাতে কোনো অস্ত্র ছিল কিনা, তারা মারমুখী ছিল কিনা, কোনো প্রমাণ তো দিতে হবে। মানুষের বুকের ওপর গুলি চালিয়ে দেবো এখন তো হয় না। তো শুধু একজন সিনিয়র পুলিশ অফিসার অন্য রাজ্যের থেকে নিয়ে এসছে, বিবেক দুবে, তার রিপোর্টের উপর ভিত্তি করে সবই সত্য হয়ে গেল, এটা কিন্তু আমাদের প্রশাসনে কখনোই মানত না। যে কোনো জায়গায় গুলি চললেই আমাদের একটা নিয়ম হলো ওখানে একটা তদন্ত বসাতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ বলো, কোয়াজাই জুডিশিয়াল বলো, তদন্ত বসে ওটাকে এস্টাবলিশ করতে হয়। আমারও দুর্ভাগ্যজনক কয়েকবার গুলি চালাতে হয়েছে। একটি রায়টে, হিন্দু মুসলিম রায়টে একদিকে মারতেও হয়েছে, কিন্তু সেখানে তদন্ত হয়েছে। কিন্তু এখানে কোনো তদন্তর ব্যাপার নেই। শুনলাম মুখ্যমন্ত্রী নাকি সিআইডি এর একটা ইনকোয়ারি বসাবেন। ঘটনাটা খুবই মিস্টেরিয়াস কেন হলো, এবং আমার মানে এটা যে দুতরফা ঘটনা, সেটা কিন্তু এখন অব্দি ইলেকশন কমিশন প্রমাণ করতে পারেনি। যতক্ষণ না প্রমাণ করছে ততক্ষণ কিন্তু প্রশাসনের লোক হয়ে আমি বলবো যে এটা মনে হচ্ছে একতরফা। দেখে যা মনে হচ্ছে, অন্তত মৃত্যুর দণ্ড দেওয়া উচিত ছিল কিনা তার কোনো সাক্ষ্য প্রমাণ নেই। এটা বাড়াবাড়ি হয়ে গেছে। সেই বাড়াবাড়ি হয়েছে উত্তেজনাবশত হয়ে থাকতে পারে, আর সেই উত্তেজনাকে বাড়িয়েছে একটা অ্যাটিটিউড, যেটাকে বলা যায় একটা মানসিকতা, যে তুম সব করকে দিখা দো, ঠান্ডা কর দো। এই ঠান্ডা কর দোটা কিন্তু জালিয়ানওয়ালা বাগের আগেও শোনা গিয়েছিল, যে ভারতীয়দের ঠান্ডা করকে দিখা দো, ঠান্ডা কর দো। এইটাই ওই ঠান্ডা কর দো, হাম দিখা দেঙ্গে, কিতনি তাকত হ্যায়, এইসবই হলো এখন একটা রেয়াজে দাঁড়িয়ে গেছে আর কি। ওই ঘটনাটা মানে ভোটের দিন গুলি চালানোতে এই 4 জনেরকে খুন করা, হত্যা করা, তার কয়েকদিন আগেই ওইখানে আরেকটি ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি হেরস্থার মধ্যে পড়েছিলেন, তাকে হয়রান করা হয়েছিল। এটা সাংবাদিকরা সকলেই জানেন, সব মিডিয়াতে এটা খুব প্রবলভাবে এসেছে। তখন থেকেই জেলার সাংবাদিকদের কাছে আমরা যা শুনেছি, একটা বলা হচ্ছিল যে ওইখানে কিন্তু ছেড়ে দেওয়া হবে না, ওদের কিন্তু ছেড়ে দেওয়া হবে না, এরকম একটা কথা প্রশাসনের মধ্যে আসছিল। আর ওদেরটা খুব বিপজ্জনক। প্রশাসনের কাছে তো সকলেই আমাদের লোক হওয়া উচিত। বিশেষ ধর্মের, বিশেষ সম্প্রদায়ের মানুষ যদি ওদের হয়ে যায়,
সেটা কি করে মানা যায় জহরদা? আপনার তো প্রশাসন চালিয়েছেন। আমি তো তোমার মতন কাগজেই পড়েছি, আমি জায়গায় যাইনি। এখন প্রতিশোধের অ্যাটিটিউড কিন্তু প্রশাসনের মধ্যে চলে আসে। আমি একটা লেখায় লিখেছিলাম, যখন মাথা গরম হয়ে যায় ফোর্সের, যখন ফোর্স চেঁচিয়ে বলে আমাদের ছেড়ে দিন, আমরা ঠান্ডা করে দিচ্ছি, আমরা দেখিয়ে দিচ্ছি, এরকম অনেক ঘটনা হয়েছে। আমি ফোর্সের বন্দুকের গোতা খেয়েছি কতবার তার ধার ছিল সীমা নেই। হ্যাঁ, আমাকে ফোর্সের লোকেরাই গালাগাল দিয়েছে যে আমি নাকি দালাল ওদের। যাই হোক, তো এখন তখন ফোর্স উত্তেজিত ফোর্সকে যাদের বাপ্পার নাম তুলে গালাগাল দিচ্ছে, ইট পাটকেল মারছে, তাদের কিছু কলিগের লেগে যাচ্ছে, সেখানে তাদেরকে ধরে রাখাটাই হলো ম্যাজিস্ট্রেটের কাজ। এখানেও আশ্চর্য লাগছে কোনো ম্যাজিস্ট্রেট গেল না। এখানে পুরো ব্যাপারটাই কিরকম একটা মিস্টিরিয়াস লাগছে। হ্যাঁ, যে শুধু 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 রেপ দেবের কথা বলবো না, রাজ্য সরকার এটা নিয়ে শুধু চেঁচাচ্ছে, কিন্তু কোনো তো তথ্য দেখাতে হবে, বিপরীত তথ্য তো দেখাতে হবে। হ্যাঁ, পুরোটাই তো রাজনীতিতে পরিণত হয় না, প্রশাসন তো বন্ধ হয়নি এখনো। সেটাই পরঞ্জয় দা, আপনিও তো সাংবাদিক হিসেবে বহু জায়গা কাভার করেছেন, আমিও প্রচুর কাভার করেছি। পুলিশ যদি গুলি চালায় তাহলে সবসময় যেটা আমরা খুঁজে বার করি যে পুলিশের উপর কি আক্রমণটা হয়েছিল। পুলিশের উপর অন্তত দুটো ইট পাটকেল পড়েছিল, দুটো বোমা পড়েছিল, পুলিশের দিকে কিছু ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল পুলিশের উপরে। পুলিশও তো কয়েকজন আহত হয়েছে। এখানে কিন্তু একজন পুলিশের কাছে একটি তার গায়ে কোনো আঁচড় কেউ দেখাতে পারেনি, কোথাও কোনো পুলিশ আক্রান্ত হওয়ার কোনো প্রমাণ নেই। ঘটনাটা পরঞ্জয় দা, আপনি কিরকম ভাবে দেখছেন? আপনি সাংবাদিক হিসেবে কি মনে হয় আপনার? সুদীপ্ত, তোমার এই প্রোগ্রামে কয়েকদিন আগে শুভাশিস মৈত্রর সঙ্গে আমি ছিলাম, এই বিষয় নিয়ে আমরা যখন কথা বলেছিলাম, শুভাশিস একটা খাঁটি কথা বলেছিল। ভারতবর্ষের ইতিহাসে প্রত্যেক রাজ্যে পুলিশ যখন গুলি চালায় এবং মানুষ যখন মারা যায়, ওদের একটাই কথা বলে, আত্মরক্ষার জন্য আমরা করছি, সেলফ ডিফেন্স। জহরদা এখন একটু আগেই যে কথা বললেন যে এই ধরনের ঘটনার উপরে কি তদন্ত হয়েছে আমরা কিছুই জানি না। আমরা সবাই একদম একটা অন্ধকার একটা। এই যে 4 জন মুসলমান, এরা নাকি প্রবাসী মজদুর, এরা নাকি কেরালা থেকে এসছে, এদের কেন ধরা হয়েছিল? তারপরে এই সেই দিনই একটি হিন্দু রাজবংশী ছেলেরও মৃত্যু হয়েছিল। এই দুটো ঘটনা একটা সাম্প্রদায়িক রং যেভাবে দেওয়া হয়েছে। এবং ভুলো না যে রাহুল সিংহ, ভারতীয় জনতা পার্টির রাহুল সিংহ বলেছে 4 জন কেন, 8 জন লোকেদের মারা উচিত ছিল। ওই ধরনের কথা যেই জহরদা একটু আগে বললেন, সবার হাতে আজকের মোবাইল ফোনে ক্যামেরা আছে, ভিডিও আছে, প্রত্যেকে তুলছে। তুমি আমি 10টা লোক আজকে দেখেছি রাহুল সিংহ এই ধরনের কথা বলছে। ইলেকশন কমিশন আমার শাস্তি দিয়েছে, অবশ্য তাকে শাস্তি দিয়েছে, তাকে 2 দিনের জন্য তার প্রচার বন্ধ করেছিল। আচ্ছা, দিলীপ ঘোষকেও শাস্তি দেওয়া হয়েছে, আমি শুনেছি। কি ধরনের শাস্তি দেওয়া হয়েছে, আরো কি শাস্তি দেওয়া উচিত কিনা। তবে আমি যেটা ভাবছি যে এই ধরনের ঘটনার পরে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন বলল 72 ঘন্টার জন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যেতে পারবে না কুচবিহারে 72 ঘন্টার জন্য। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলল 24 ঘন্টা তুমি ক্যাম্পেইন করতে পারো, মডেল কোড অফ কন্ডাক্ট তুমি উল্লঙ্ঘন করছো। মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিলেন, এটা মডেল কোড অফ কন্ডাক্ট না, এটা মোদি কোড অফ কন্ডাক্ট। এই ধরনের ভাষা, এই ধরনের, আমি কি বলবো, যে আমি অত্যন্ত দুঃখিত যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের নির্বাচনে আজ না বহু বছর ধরে অনেক এই ধরনের হিংসার ঘটনা আমরা শুনেছি। কিন্তু এই যে শীতলকুচিতে যা হয়েছে, আমি সত্যি এর কি রাজনৈতিক প্রভাব পড়বে আমি জানি না। কারণ 2 তারিখে, মে মাসের 2 তারিখে আমরা জানতে পারবো। কিন্তু জহরদা যেটা বললেন, প্রশাসন তো বন্ধ হয় না। নির্বাচন আজকে হয়েছে, কালকে হলো, পরশুদিন তো শেষ হয়ে গেল। এই যে ঘটনা, যে তদন্ত হবে, কবে হবে, কে করবে, কি তার মানে ফলাফল হবে, এটা পরেই আমরা জানতে পারবো। কিন্তু ততদিনে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে যাবে। তো এই আমরা কমিশন নিয়ে আলোচনা করছি। শীতলকুচি ঘটনা একটা
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে একটা প্ররোচনা নিশ্চয়ই ছিল। উনি বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনীকে পেলে আপনারা ঘেরাও করুন, এই কথাটা উনি বলেছিলেন। সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি পেলেন, কিন্তু ঠিক সেই সময়টা যখন তার প্রচার তুঙ্গে, তিনি প্রচারের ঠিক শেষ হওয়ার আগের দিন দিলীপ ঘোষকে কিন্তু শাস্তি দিতে কমিশনের 3 দিন লাগলো। তখন কিন্তু এমনিতেই চতুর্থ দফার আগে প্রচার বন্ধ হয়ে গেছে। এখানে কমিশন শাস্তি দিল বটে, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু ভোটের প্রচারে তার প্রভাবটা কিন্তু দুক্ষেত্রে দুরকম হলো। সেখানে কিন্তু যে সত্যি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে আজকে এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রযোজনা করছে, প্রবন্ধন করছে বা করছে না, এই নিয়ে জওহরদার নিজে একটা লেখা লিখেছেন, ডেকান হেরাল্ড পত্রিকায় 18 এপ্রিল বেরিয়েছে, এবং উনি পরিষ্কার লিখেছেন এবং আমি ওনার সঙ্গে সহমত যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ বিন বায়াসড, মোস্ট বায়াসড, মানে সত্যি স্বাধীনভাবে ব্যবহার করছে না, করেনি, পক্ষপাত একদিকে আর কি ভারতীয় জনতা, এবং অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে। এবং এই নিয়ে আমরা যখন কথা বলছি এইটুকু বলতে পারি, খুব তাড়াতাড়ি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি যে কটা অভিযোগ করেছেন এটা পুরো আমাদের সংবিধানটাকে দুর্বল করে ফেলছে, এই ধরনের অভিযোগ। কিন্তু ওনারও আরেকটা মতামত আছে। কিন্তু আমি তো তুমি যে এই যে এক্ষুনি আগে যেটা তুমি বললে, খুব তাড়াহুড়ো করে ওরা টিএমসি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কারণ দেখাও নোটিশ দেখাচ্ছে, শাস্তি দিচ্ছে। তবে অন্যদিকের লোকেরা যখন শুভেন্দু অধিকারী বলছে যে নন্দীগ্রামে মিনি পাকিস্তান হয়ে যাবে, যখন দিলীপ ঘোষ শাসাচ্ছেন যে তোমাদের হাড্ডি ভেঙে দেব, আর সবচেয়ে বড় কথা যখন আমাদের দেশে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন ব্যঙ্গ করেন দিদি ও দিদি, সেটাও কি মডেল কোড অফ কন্ডাক্ট? বলছে যে এই ধরনের ভাষা, এই ধরনের ব্যঙ্গ করা উচিত। প্রধানমন্ত্রী, উনি তো সাধারণ মানুষ না, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। উনি মানে একটা ব্যক্তিগত কারোর সঙ্গে আলোচনা করছেন না, একটা পাবলিক র্যালি, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে এই ধরনের কথা বলছে। এটা তাহলে জওহরদাকে বরঞ্চ জিজ্ঞেস করি, এটা মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন মনে পড়ে কিনা? দিদি বলে কাউকে ডাকলে কি করে? দিদি তো ওরা তো বলছে আমি তো দিদি বলেই ডেকেছি, খারাপ শব্দ তো কিছু ব্যবহার করেনি, সুরটা শুধু একটু অন্যরকম হয়েছে। এটা ভঙ্গির উপর নির্ভর করছে এবং উদ্দেশ্যের উপর নির্ভর করছে। আমি যদি বলি খুবই মিষ্টি, কি মিষ্টি রে, এটা তো একটা আচার, অঙ্গ, ভঙ্গি, তার পরিপ্রেক্ষী, তার ব্যাকগ্রাউন্ড সব বুঝতে হবে, সেটা নিয়ে একটা ভিউ নিতে হবে। এটা নিশ্চিতভাবে মহিলা জাতির ওপর যেভাবে সেক্সিস্ট বিহেভিয়ার করে, মানে এটা একেবারে তার সাক্ষ্য প্রমাণ। কেন প্রচুর মহিলা গ্রুপ, মহিলা সংগঠন এই নিয়ে কথা বলেছে। এইভাবে তো আমরা শুনছি রাস্তার লোকেরা বলে ও দিদি কাহা যাতি এই টাইপের, কোথায় যাচ্ছেন, হ্যাঁ কে তুমি নন্দিনী, ওই টাইপের হয়ে যাচ্ছে জিনিসটা। তো এটা তো সত্যি আমরা ওই ভাষাতেই তো, ওই ভাষা এবং ওই ব্যবহারের স্তরের নিয়ে। এখন ব্যবহার তো অল্প বয়সে শেখানো হয়, এই নিয়ে তো আর এখন পরে গিয়ে আফসোস করে লাভ নেই। যে বয়সে শেখার কথা ছিল করা হয়নি, বা এগুলো তো পরে নিয়ে কথা বলে লাভ নেই না। হ্যাঁ, আমরা আসলে মানুষ কিভাবে নিচ্ছেন, মানুষের কি প্রতিক্রিয়া আমরা কিছুই জানি না, সে সমস্ত এখন বাক্সবন্দি হচ্ছে, বেরোবে 2 তারিখে বেরোবে। এই বাক্সটা নিয়ে একটু প্রচুর সমস্যা আছে, প্রচুর প্রশ্ন আছে। একজন দর্শক প্রশ্নই করছেন পিনাকি সরকার, শুড উই অলসো ওয়ারি অ্যাবাউট ইভিএম, ক্যান দোজ বি রিগড টু, হাউ ফার দিস ক্যান গো? এটা নিয়েও জওহরদা আপনি আলোচনা করেছেন, ইংরেজিতে ডেকান হেরাল্ডে আলোচনা করেছেন। ভিভিপ্যাট আরো বেশি গোনা হচ্ছে না কেন, এটা নিয়ে একটা ইস্যু রয়েছে। 5টা করে বুথে গোনা হয়, প্রায় 200-250 মতো করে পশ্চিমবঙ্গে থাকে এক একটা বিধানসভা কেন্দ্রে বুথ, 5টাতে মাত্র গোনা হয়, মানে 2% নয়। সেটা যথেষ্ট কিনা, স্ট্যাটিস্টিক্যালি যথেষ্ট কিনা স্যাম করছে। আমি আরেকটা প্রশ্ন, পরঞ্জয় বলো। আমি না
এই প্রশ্নের সঙ্গে সুদীপ্ত, তোমার প্রশ্নের সঙ্গে আমি একটা লম্বা প্রশ্ন জহরদাকে বলছি জবাব দিতে, কারণ জহরদা এবং আমিও একটা সংস্থা আছে সিটিজেন্স কমিশন অন ইলেকশনস, এটার মানে একদম মানে শীর্ষে আছেন একজন রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জজ জাস্টিস মদন লোকুর। ওরা পরিষ্কার বলেছেন যে যেভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং যেভাবে এই যে ভিভিপ্যাটের কথা বললে, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল, এই স্লিপগুলো যেভাবে গোনা হচ্ছে এতে অনেক ত্রুটি, অনেকগুলো প্রশ্ন ওঠে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে লিখেছেন যে মাত্র 7 সেকেন্ড থাকা উচিত, 15 সেকেন্ড থাকা উচিত। তাছাড়া এর আগে তুমি যখন একটু আগে বললে যে প্রত্যেকটা স্লিপ কাটা, মানে প্রত্যেকটা স্লিপ গোনা উচিত। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন ওদের যুক্তি দেখিয়েছে যে আমাদের সুপ্রিম কোর্ট, সবচেয়ে উচ্চ যে আদালত, তার যে চিফ জাস্টিস ছিলেন রঞ্জন গগৈ, তিনি আজকে রাজ্যসভার সাংসদ, উনি বলেছেন না, এই প্রত্যেকটা যদি স্লিপ আমাদের গুনতে হয় 5-6 দিন না। এটা জহরদা এবং অনেকে মনে করে যে একদম মিথ্যে কথা। 5-6 দিন লাগবে না বেশি, মানে ভোটের ফলাফল ঘোষণা করতে 5 বা 6 দিন বেশি লাগবে। ওদের মতামত, এবং জহরদা এই নিয়ে আরো কিছু বলতে পারবেন, যে হয়তো 6 ঘন্টা বা 8 ঘন্টা বেশি সময় লাগবে। তো সহজ ভাষা হলো যে খালি 5টা ভিভিপ্যাট স্লিপ না যদি কাউন্ট করা হয়, তার জায়গায় যদি 180টা বা 200টা বা 280টাও গোনা হয়, এতে মানে নির্বাচনের ফলাফল ঘোষণা করতে একটু বেশি সময় লেগে যাবে, কয়েক ঘন্টা বেশি, 6 ঘন্টা 8 ঘন্টা বেশি। তবে যে 5-6 দিন লাগবে এই কথাটা একদম মিথ্যে। এবং জহরদা, আপনি কি মনে করেন কেন আমাদের ইলেকশন কমিশন, আপনারা এবং অনেকেই বলছে যে এইভাবে ইলেকশন যদি হয়, এইভাবে যদি নির্বাচন হয়, সাধারণ মানুষ ওরা যে বিশ্বাস করছে যে ওরা যাদের জন্য ভোট দিচ্ছে ওইভাবেই রেকর্ডেড হচ্ছে কিনা? আমি ধরুন একটা রাজনৈতিক দলকে ভোট দিলাম, সত্যি আমি ভিভিপ্যাটে দেখলাম যে হ্যাঁ ওই রাজনৈতিক দলের ওই সিম্বলে ওটা ভোট দিল, কিন্তু পরে ফলাফল যখন ঘোষণা করা হয় ওর সঙ্গে কি ম্যাচ করছে সবকিছু, না এর ভেতরে অনেক ভুল বা ত্রুটি আছে? না দেখো, ইভিএম মেশিন যখন শুরু করা হয়েছিল ঘটনাচক্রে আমি তখন ছিলাম, প্রধান নির্বাচনী আধিকারিক হিসেবে ছিলাম। আমি কনভিন্স ছিলাম যে এটাকে তখনকার দিনে হ্যাক করা যেত না। এই জন্যই কথাটা বলছি যে হ্যাক কথাটাই তখন আসে। তখন কম্পিউটার ইলেকট্রনিক্স এমন একটা পর্যায়ে যায়নি, বা ইন্টারনেট টেকনোলজিস। এখন কথায় কথায় হ্যাক করতে পারে, ফেক করতে পারে, কত কি করতে পারে। সেখানে একটা সংশয় তুলেছে একটি বিজ্ঞ গ্রুপ, হ্যাঁ, তুমি তার সদস্য, আমি তার ভিজিটিং প্রফেসর, হ্যাঁ, মাঝে যেতে হয় আর কি, হ্যাঁ, তুমি তার ফুল টাইম মেম্বার। যাই হোক, আপনি ফুল টাইম মেম্বার? না না, আমি বাবা, আমার এই ফুল টাইম জবাব দিয়ে করে বেড়াতে হচ্ছে। যাই হোক, তো এখন পয়েন্ট হচ্ছে যে ইভিএম নিয়ে হ্যাকিং করা যায় কিনা, ডিস্টর্ট করা যায় কিনা, কোনো প্রোগ্রাম খাওয়ানো যায় কিনা, এই নিয়ে যখন প্রশ্ন উঠছেই এত, তখন সাথে সাথে যে উত্তরটা আসে যে এর থেকে রেহাই কোথায়। এর থেকে রেহাই তো আমরা কেউ বুঝে উঠতে পারছি না যতক্ষণ না ধরতে পারছি কোন জায়গাটা হ্যাকিং করেছে। কিন্তু একটা তার সাথে সাক্ষ্য প্রমাণ রাখা যায়, সেটা হচ্ছে যে ভিভিপ্যাট মেশিন যেগুলো বসানো হয়েছে, বিরাট বিরাট বাক্স, তার সাথে প্রিন্টিং মেশিন, প্রচুর খরচ দিয়ে বসানো হয়েছে, এবং ইলেকশন পার্সোনালরা তা নিয়েও যেতে হয়, তাদের কাঁধে করে নিয়েও যেতে হয়, গ্রামে আলের উপর দিয়ে তারা নিয়ে যাচ্ছে। তো ওটা নেওয়া হচ্ছে কেন? ওটা কি কলা বউয়ের মতো নিয়ে যাচ্ছে, আবার কলা বউয়ের মতো ভাষাটি নিয়ে যাবে? এর মানেটা কি আমি বুঝতে পারছি না। এটার মানে হলো যে এটা কোনো না কোনো স্তরে এটাকে গোনা উচিত, এর মধ্যে যে ছোট ছোট স্লিপগুলো পড়েছে সেগুলো গোনা উচিত। আমি যখন 86 সালে প্রথম ভারত সরকারে জয়েন করলাম, তখন প্রতিটি ঘরে দেখতাম, অফিসারের ঘরে একটি করে এসি লাগাতো, আর একটু করে বিরাট ঘোমটা দেওয়া একটি যন্ত্র থাকতো। কি বলেছে, এটা কম্পিউটার। কি করে চালাতে হয় কেউ আমরা জানতাম না 86-তে, আর কি ঘোমটাটা খুলেও দেখাতো না, হ্যাঁ, কি জিনিসটা। পরে যখন শিখলাম তখন তো খবরের কাজ শেষ করা যেত, একটা বুটিং করতে গেলে, স্টার্ট করতে গেলে চিঁচা আওয়াজ হতো ইত্যাদি। এখন দেখছি যে ইলেকশন বুথে এই ঘোমটা দেওয়া জিনিসটি বসে থাকছে। এটা তো অর্থ তাই না। এটার অর্থ যখন প্রত্যেকটা বুথে দেওয়া হয়েছে তার ইঙ্গিত করা হচ্ছে
যে এটা গুনতে হবে। আচ্ছা, এবার ঘটনাচক্রে এটা হয়েছিল যে প্রথম ইলেকশনে কিছু ইতস্তত করে কয়েকটা গোনা হয়েছিল। 2019-এর ইলেকশনে গগৈ সাহেব ফেলে রেখে দিলেন আমাদের পিটিশন অনেক দিন, 3 মাস 4 মাস ফেলে রেখে দিয়ে হঠাৎ এপ্রিলে বললো, ও মা গো, তো ইলেকশন এসে গেল, এখন আর কি করে নির্ধারণ করব। গগৈ সাহেবের অনেক কিছু খামের ব্যাপার ছিল, এসব ছিল, অনেক রকমের ব্যাপার ট্যাপার আছে, উপযুক্ত জায়গায় পৌঁছে গেছে এসব করে তিনি ঘোষণা করে দিলেন না না ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন ওর সামনে গিয়ে হলফনামা দিয়ে বললো, অ্যাফিডেভিট দিয়ে বললো, হুজুর 5-6 দিন লেগে যাবে। এখন এরা বোঝে না যে সরকারি লোক যখন বা কোনো সাংবিধানিক সংস্থা যখন তারা অ্যাফিডেভিট করে এটা বলছে, তারা সারা জীবনের মতন কিন্তু তাদের বাধা রইল। কোনো না কোনো দিন আমরা এটাকে খুঁজে বার করে মক ডেমনস্ট্রেশন দিয়ে দেখিয়ে দেবো যেটা 6-7 ঘন্টা কি করে করা যায়। তখন যারা মিথ্যে কথা বলেছিল তখনকার চাকরির স্বার্থে বা তাদের কেরিয়ারের স্বার্থে, কেউ কেউ শুনছি গভর্নর হয়ে যেতে পারে, এইসব স্বার্থে যারা বলেছিল তাদেরকে কিন্তু প্রিন্সিপাল অফ কন্টিনিউইং রেসপন্সিবিলিটিতে তাদের ধরা উচিত। মোদ্দা কথা হলো যে ইভিএম এর সাথে ভিভিপ্যাটটা কেন একসাথে গোনা হবে না, তার কোনো লজিক নেই। জিনিসটা বোঝার চেষ্টা করো। ইভিএম মোটামুটি একটা নির্ধারিত সময়ের মধ্যে সবাই গুনে নিতে পারে, কারণ একটি যন্ত্র, কারোর 1 ঘন্টা বেশি লাগে, কারোর 1 ঘন্টা কম লাগে। এবার বলেছে যে 5টা বুথের ভিভিপ্যাট গুনতে হবে, তো সবাই বসে থাকছে একসাথে, কিন্তু 5টা বুথের এখন ভিভিপ্যাট গোনা হবে। বাবা, 5টা বুথের ভিভিপ্যাট গুনতে যত সময় লাগে 225টা গুনতেও তো একই সময় লাগে, বুঝতে পারছেন? কাউন্টিং তো হয়ে গেছে ইভিএম এর, কিন্তু ইভিএম এর কাউন্টিং এর রেজাল্ট বার করা যাচ্ছে না কেন? না ওই যে কোর্টের অর্ডার অনুযায়ী 5টা গুনতে হচ্ছে। আমাদের বক্তব্য হলো, আমাদের দাবি ছিল, আমাদের গ্রুপ থেকে দাবি করেছিলেন যে সম্পূর্ণভাবে কাউন্ট করতে হবে। পরে শুনলাম মমতা ব্যানার্জিও তাই বলেছেন। আর তুমি আমাদের কথা না শুনলে বাবু অর্ধেকে রাখা যাক রফাটা, হ্যাঁ, অন্তত 50% করো। আমি দুটো প্রশ্ন তুলতে চাই। একটা হচ্ছে যে একটা কিছুটা গাণিতিক প্রশ্ন, বা আমার বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি প্রশ্ন তুলতে চাই। 250টা যদি বুথ থাকে, তার মধ্যে কতগুলো বুথের ভোট গণনা হলে সেটা একটা প্রতিনিধিত্বমূলক সংখ্যা, যার ভিত্তিতে বলা যায় না বাকিগুলো ঠিক আছে, এটা নির্ধারণ করা একজন স্ট্যাটিস্টিশিয়ানের কাজ। এটা একটা ম্যাথমেটিক্যাল মডেলের উপর স্ট্যাটিস্টিশিয়ান ঠিক করবে। এটা কোনো সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি কি করে কোন ফর্মুলায় 5টা বললেন, এটা আমার কাছে একটা প্রশ্ন। 250 বা 200, 250, 300 হোক না কেন, কোন ফর্মুলায় বোঝা যাচ্ছে 5টা হলে ঠিক, 7টা হলে বেশি বা 4টে হলে কম? এটা এভাবে হয় না, এটা একটা গাণিতিক স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এর কাজ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি নিজে তো যখন কাগজে পুরো ব্যালট পেপারে ভোট গণনা হতো তখন থেকে ভোট গণনা দেখেছি, গণনা কেন্দ্রের থেকে দেখেছি। তখন যেটা হতো, একটা বিশাল লম্বা 14টা 16টা, পশ্চিমবঙ্গে তাও কম, তাহলে 14টা 16টা করে নাম থাকতো। ভিভিপ্যাট একটা এইটুকু ছোট্ট কাগজ, শুধু একজনের নাম থাকে, অনেক কম সময় গোনা হয়ে যাওয়ার কথা। এটা কোনো যুক্তি না, যারা বাস্তবে জিনিসটা সামনাসামনি দেখেছে। ভিভিপ্যাট গুনতে ব্যালট পেপারের মতো সময় কখনোই লাগতে পারে না। আমি তো বলেছি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তাস খেলা লোক পাওয়া যায়, একটা করে তাস খেলার লোক নিয়ে আসো, করে গুনে দেখি যে ব্যাংকের লোক নিয়েছে যারা যেভাবে নোট গুনে, হ্যাঁ, তা আমার তো 6 ঘন্টা 8 ঘন্টা আন্দাজ ছিল, ব্যাংকের লোকের হাতে দিয়ে দিলে ওটা 4 ঘন্টায় করে নেবে, ছাট করে গুনবে। এটা কিছুই না, নামগুলোকে দেখে নিতে হবে। 10টা ক্যান্ডিডেট থাকলে, 8 জন ক্যান্ডিডেট থাকলে ঘুরে ফিরে দেখা যায় যে সবকটাই পড়ছে ক বা খ বা গ এর কাছে, তো ক খ গ ওজনটা বেশি হয়ে যাবে। এবার বাক্সগুলোতে ফেলে দিয়ে কয়েকটায় বলে দিলাম দেখে নিন আপনারা একবার, ওরা স্যাট করে দেখে নিল কয়ের সাথে ক মিলছে কিনা, তারপর নিয়ে হাতে গুনতে কতক্ষণ লাগে। এই কি নাটক করছে আর কি মিথ্যা কথা বলে যাচ্ছে। হ্যাঁ, এই তো সবে শুনছি নাকি অনেকে এবার কি যা গভর্নরশিপ অব্দি পৌঁছে গেছে এসব বলে। এখনো কি ঘোষণা হয়ে গেছে জর্দা? সুনীল অরোরা কি না, গভর্নর ঘোষণা হয়েছে কিনা জানি না, কিন্তু সব জায়গায় যখন, হ্যাঁ, এখন সময় লাগে তো, এটার একটা প্রসেস, ফাইলটাকে ত্বরান্বিত করতে হবে তো। হ্যাঁ, তার মধ্যে এসে গেল তোমার করোনা, আজকে ল অফিসারের বাবু আসেনি, ল ডিপার্টমেন্টে এইসব হচ্ছে আর কি, মানে দেরি সংকোচের জন্য নয়। আচ্ছা, কিন্তু সরকারের একটু চক্ষু লজ্জা থাকলে অন্তত ভোট পর্বটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। ঘটনাচক্র হয়ে করোনার দৌলতে হয়ে যেতে পারে, কিন্তু সেটা তারা বলবে আমাদের
শুধু তো চক্ষু লজ্জা। রঞ্জন গগৈ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পদ থেকে মানে উনি রিটায়ার করলেন, তার কতদিন লাগলো রাজ্যসভা সংসদ থেকে? কতদিন লাগলো তুমি একটু গুনে দেখো। আমি আসলে এই ব্যাপার নিয়ে কয়েকটা কথা বলতে চাই, আর জহরদা এই বিষয় নিয়ে লিখেছেন বলে আমি জানি উনি আরো অনেক কিছু বলতে পারবেন। সুনীল অরোরা যেদিন 13ই এপ্রিল উনি রিটায়ার করলেন এবং তারপরে সুশীল চন্দ্র এসছেন, জহরদার লিখেছেন, উনি নিজে লিখেছেন that he is the most controversial CEC Chief Election Commissioner in recent memory। তার মানে এই ধরনের বিবাদিত মুখ্য নির্বাচন যে কমিশনার অন্তত জহরদা দেখেননি, আমি জানি না অন্যরা দেখেছে কি না। উনি একটা উল্লেখ করেছিলেন, ওটা উনি বিস্তারভাবে বলেননি বলে আমি বলে দিচ্ছি। এই সুনীল অরোরা সাহেবের নাম এসেছিল নীরা রাডিয়ার যে ফোন ট্যাপ করা হয়েছিল, টেপ রেকর্ড করা হয়েছিল আয়কর বিভাগ, সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ওতে ওনার নাম এসেছিল। আজও তুমি যদি গুগল করো সুনীল অরোরা রাডিয়া টেপস, আউটলুক ম্যাগাজিনে তুমি শুনতে পারবে উনি কি কি কথা বলেছিলেন সেই সময়। কি কথা বলেছিলেন? উনি বলেছিলেন, যেটা অনেকেই জানে, তুমিও জানো আমিও জানি, যে জজেদের, আমাদের দেশের কিছু জজ আছে, কিছু মানে আদালতে বসেন এমন লোক আছে যারা ঘুষ খায় বা যাদের কেনা যায় বা তাদের মতামত বদলানো। তো আমি এইটুকুই বলতে চাই যে এই যে সুনীল অরোরা সাহেব যখন 2019-এ লোকসভা নির্বাচন হয়েছিল, তার আগে এই মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে অনেকগুলো বিবাদ হয়েছিল এবং অন্তত 5টা উদাহরণ হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তখনও স্বরাষ্ট্রমন্ত্রী হননি, তখন উনি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট ছিলেন। তো ওনার সম্বন্ধে এরকম এসেছিল এবং ওই 3জন ওরা ছিল, মানে অশোক লাভাসা বিরুদ্ধে, মানে উনি মাইনরিটি ছিল, এটা রেকর্ড করা হলো। উনি আপত্তি জানালেন যে আমি যে এটাকে বিরোধ করেছি, আপত্তি জানিয়েছি, এটা রেকর্ড রাখো। আমি জানি যে তোমরা 2জন আছো, 3জন আছি আমরা, তো 2জন যদি একমত হয় এবং আমার যদি অন্য মত হয়, তো নির্বাচন কমিশনের মতটা কি আমরা সবাই জানি, তবু এইটা রেকর্ড করা হয়নি। তারপরে আমরা শুনলাম কিভাবে অশোক লাভাসার স্ত্রী, উনি একটা ব্যাংকে কাজ করতেন, উনি বিভিন্ন কোম্পানির নির্দেশক ছিলেন, সব ওরা খুঁটিয়ে দেখেছে। এবং অশোক লাভাসা যে আগে সচিব ছিলেন কেন্দ্র সরকারে, ওর সবকটা উনি পরিবেশ মন্ত্রণালয়, উনি অর্থ মন্ত্রণালয় যে সচিব ছিলেন, সবকিছু ওরা খুঁটিয়ে দেখেছে। তারপরে ওনার ছেলের বিরুদ্ধে একটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরের কেস হলো, ওর মেয়ে আইএএস অফিসার, ও আরেকটা বিবাদে এসে গেল। তারপরে অশোক লাভাসের বোন, উনি একটা ক্লিনিক চালান, আয়কর বিভাগ ওনার কাগজপত্র দেখতে শুরু করল। এই অশোক লাভাসার কাগজপত্র ওরা দেখলো, ওরা কিভাবে উনি সম্পত্তি কিনেছেন, কিভাবে জমি কিনেছেন, এই নিয়ে অনেক কথাবার্তা হলো। শেষ পর্যন্ত কি হলো, অশোক লাভাসা, আমি মনে করি ওকে বাধ্য হয়ে ভারতবর্ষ ছেড়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে ম্যানিলায় চলে যেতে হলো, সেখানে উনি এখন আছেন। নয়তো আজ সুশীল চন্দ্রের জায়গায় উনি চিফ ইলেকশন কমিশনার। তো জহরদা, আপনি আর একটু বলতে পারবেন যে কেন আপনি লিখেছেন যে সুনীল অরোরা ইজ দি মোস্ট কন্ট্রোভার্সিয়াল, সবচেয়ে বিবাদিত চিফ ইলেকশন কমিশনার ইন রিসেন্ট মেমোরি? আমি ইলেকশন দেখছি 1977 থেকে। 77 ইন্দিরা গান্ধীর ভোট আমাদের গুনতে হয়েছিল মার্চ মাসে, এবং সেই গল্প আর একদিন বলবো। মানে যতক্ষণ না ব্যালট বক্স খোলা হচ্ছে ততক্ষণ মোটামুটি প্রচারিত হলো যে তারাই, ইন্দিরা গান্ধী বিপুল ভোটে তিনি ফিরে আসছেন ইত্যাদি। এবং যখন ব্যালট বক্স খোলা হলো তখন চিত্রটি
কয়েক মিনিটের মধ্যেই বোঝা গেল। তখন মার কথা মনে এসেছিল, মা বলেছিল একটি ভাত টিপলে বোঝা যায়, মানে একটি চাল টিপলে বোঝা যায় ভাত কোন দিকে যাচ্ছে। একটা রাউন্ড শেষ হতে না হঠাৎ কাউন্টিং স্টাফের মধ্যে কে একজন সিটি মারলো, সেই নিয়ে একটা বিশাল হতে আরম্ভ করলো কথাবার্তা। আমি গিয়ে বললাম সব করবেন না। সেই 77 থেকে আমি ভোট দেখছি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে এবং চিফ ইলেকট্রাল অফিসার হিসেবে। আমরা আসল জাতীয় কমিশনার দেখলাম টিএন সেশন, তিনি কাউকে ছাড়তেন না এবং আমাকেও যথেষ্ট বকুনি দিয়ে বলছেন কে বেলগাড়ি সে যা রে হো, গরুর গাড়িতে যাচ্ছ নাকি, তোমাকে বললাম আধ ঘন্টার মধ্যে হিসার পৌঁছে যাও হিসার। আমি বললাম যে আমি তো প্লেনে যেতে পারি না রে বাবা। যাই হোক, তো উনি ওরকমই ছিলেন, কিন্তু উনি পদটাকে একটা এমন পর্যায়ে নিয়ে গেল, সম্মান দিল এবং তার সাথে তাকে পদ থেকে তার নিরপেক্ষতা এত মজবুত করলেন। সেই থেকে দেখে যাচ্ছি কম বেশি এর মাঝে দুজন ছিল যাদের একটু আমরা কি বলবো মানে একটু দালালির প্রবণতা ছিল, মানে একটু মিষ্টি ব্যবহারের প্রবণতা ছিল তাদের দুজনের ছিল, কিন্তু তারা খুব একটা বেশি এগোতে পারেনি। কারণ পাশে দুজন কমিশনার ছিল, তারা খেকিয়ে উঠতো একসাথে, কি হচ্ছে কি এটা, তো তাদেরকে মোটামুটি কন্ট্রোলে রেখেছিল। কিন্তু কেউ বিতর্কিত, হ্যাঁ কমিশনার ইলেকশন কমিশনার থাকলে তর্ক থাকবেই। আমি যখন সিইও ছিল তখন অজিত পাজাও অনেক কিছু বলেছেন, মমতা ব্যানার্জিও বলেছেন এই ধর্ণা দেবো এইসব দেবো। আরে বলে, রাজনৈতিক লোকেরা বলে, এসব দিয়ে করতে নেই, নিজের কাজ ঠিক রাখলেই হলো। তো যাই হোক, তখন কিন্তু সত্যি কথায় বিতর্কিত এবং সত্যি কথায় কন্ট্রোভার্সিয়াল থেকে মোট যেটা দুঃখজনক সেটা হচ্ছে যে এত বায়াসড। আমার লেখাটার কিন্তু কন্ট্রোভার্সিয়াল কথাটা ব্যবহার করেছি, কিন্তু আমি হেডলাইনে যেটা দিয়েছি যে একেবারে বায়াসড, একেবারে কমপ্লিটলি একতরফা পক্ষপাতিত্বর ব্যাপারে চক্ষু লজ্জা নেই। বোধহয় আমি ভালো করে দেখবো নেক্সট টাইম দেখা হলে, চোখের উপর ভুরু আছে কিনা কে জানে, কোনো এই যা ইচ্ছা করে গেল। আর এমন লোকের সাথে আছে তারও আবার এইসব ব্যাপারে এইসব চারিত্রিক দোষ থাকে না। তো সবাইকে দেখেছে, এবং আপনি যদি তোমরা যদি বলো আমি সবার নাম করে বলতে পারি, কিন্তু সুনীল অরোরা একেবারে লাস্ট স্টেজে পৌঁছে গেছে। আমাদের দুঃখ লাগে কেন জানো, আইএস এর মতো অনেক ছাত্র, অনেক অফিসার আছে যারা দিনরাত রাজনৈতিক শক্তির সাথে তাদের টক্কর নিতে হয়, তর্ক করতে হয়, অপ্রিয় হতে হয়, এমনকি স্টেট ছেড়ে চলেও যেতে হয়, সেসব আছে। এমনকি ওদের ট্রান্সফার করে দেওয়া হয়, এমনকি ওদের সাসপেন্ড করে দেওয়া হয়, হ্যাঁ সব জালি কেস লাগিয়ে দেওয়া হয়, সবই তো জালি কেস হচ্ছে, সবই হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই একটা দুটো যাদেরকে বলি আমরা পচা আপেল, রটেন অ্যাপেলস এর জন্য আমাদের বাজারে এত বদনাম। মানে পুরো বাক্সের সবকটা অ্যাপেল পচে যাচ্ছে, না পচে যায় এরকম। হ্যাঁ, সব থেকে যেটা ভয়ঙ্কর যার পরিণতি হচ্ছে আর কি, আউটকামটা, রেজাল্টটা সেটা হচ্ছে যে এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যে নির্বাচন পরিচালনা, মানুষের কিন্তু কোনো ভরসা নেই। মানুষ, আমি আমার নিজের অভিজ্ঞতার কথা একটা বলতে পারি ছোট্ট করে। আমার মা 83 বছর বয়স, এবার ফর্ম 12D বলে একটা জিনিস হয়েছে, যা বাড়ির থেকে ওরাই নিয়ে গেছে, নির্বাচন কমিশনের লোকেরা, পোস্টাল ব্যালট বাড়িতে এসে ভোট নিয়ে যাওয়ার কথা, নেওয়া হয়নি। আমি ভোটের আগের দিন, যেদিন আমাদের এখানে ভোট ছিল তার আগের দিন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন করলাম যে লোক আসেনি। পরদিন সকালে দেখলাম আমার কাছে মেসেজ এসছে, মেল খুলে দেখলাম যে আমার কমপ্লেনটা রিজলভড হয়ে গেছে, তার নিষ্পত্তি হয়ে গেছে। নিষ্পত্তি কি, বাড়িতে এসে নাকি পাওয়া যায়নি। এখন আমার মা 83 বছর বয়স, বিছানা থেকে কার্যত উঠতে পারেন না, এবং গত 1.5 বছরের মধ্যে বাড়ি থেকে কোথাও বেরোননি। বারান্দা দিয়ে ঢুকে প্রথম যে ঘরটা, সে ঘরটাতেই থাকে, বাড়ি থেকেও আসেনি। মানে এটা অ্যানেকডোটাল এভিডেন্স, কোন বড় কিছু তো মানে স্ট্যাটিস্টিক্যাল কোনো স্টাডি নয়, কিন্তু বিশ্বাসযোগ্যতা নেই। ইলেকশন কমিশন যে কাজ করছে, মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছে না। কেউ একটা বলে দিয়েছে ওখানে গিয়ে পাওয়া যায়নি, কমিশন তাই মেনে নিয়েছে, কাগজে কলমে অভিযোগটা নিষ্পত্তি হয়ে গেছে। এটা আমার একার অভিজ্ঞতা নেই, অনেকেরই একই অভিজ্ঞতা। এটা সরকারি যন্ত্রের একেবারে বাধা গদমার্কা এই রয়ে গেছে, তাদের বাধা ধরা, তাদের একটা আচরণ।
আমরাও চেপে ধরলে বলতো হ্যাঁ স্যার আমাদের তো কোনো দোষ নেই, আমাদের এটা হয়েছে। ওদের কখনোই কোনো দোষ থাকতে পারে না। এদের সাথে চলে 4 দশক ঘর করে এসছি, এদের অ্যাটিটিউড আমি জানি। কিন্তু এই ক্ষেত্রে তোমরা যেটা প্রশ্ন তুলেছিলে অশোক লাভাসার ব্যাপারে, অশোক লাভাসা যখন চলে গেল তখন আমি বিশাল আর্টিকেল লিখেছিলাম, যেখানে আমি স্পষ্ট চ্যালেঞ্জ করে কমিশনকে বললাম যে অশোক লাভাসা এই কারণের জন্য তাকে তাড়ানো হয়েছে। এই পরঞ্জয় তো বললই যে তার এগেনস্টে কেস করা হয়েছে, তার পরিবারের লোকদের হ্যারাস করা হয়েছে ইত্যাদি। আমার বক্তব্যটা একটা সম্পূর্ণ আলাদা ছিল। অশোক লাভাসা বাড়ির লোকেরা বিজনেস করে, তাদের সম্পত্তি আছে, এটা জেনেই ওকে নেওয়া হয়েছিল, এটা জেনেই ওকে নেওয়া হয়েছিল। হ্যাঁ, মানে আমাকে নিত না। হ্যাঁ, আমরা যেতেও চাইতাম না এই ভদ্রলোকের কাছে সময় কাজ। আমি তো কাজ করতাম 2 বছর বেশি তার সাথে কাজ করেছি এবং পদত্যাগ পত্র দিয়ে চলে এসেছি, যা এখন আপনার। তো এখন পয়েন্ট হচ্ছে যে অশোক লাভাসার স্ত্রী ব্যবসা করে, বউ ছেলে ব্যবসা করে, তারা এখানে সম্পত্তি কিনেছে, এইসব জেনেই তাকে নেওয়া হয়েছিল যে যদি কখনো সেরকম কোনো ঘটনা হয় তখন ওগুলো বার করবে। লোকটা স্টাইলটা তো বুঝতে হবে, কাজের এটা তো বুঝতে হবে। হ্যাঁ, হওয়া উচিত ছিল ডাইরেক্টর সিবিআই, হয়ে গেছে আরো উপরে। যাই হোক, তো ওর স্টাইলটাই এরকম। অশোক লাভাসাকেও নেওয়া হয়েছিল, সুনীল অরোরাও আমাদের চাকরিতে খুব একটা সুনাম তো একেবারেই নেই, তাকেও নেওয়া হয়েছে। আর এই সুশীল চন্দ্র, তিনি এখন অব্দি চুপচাপ রয়েছেন। ইনি ছিলেন যিনি ডিমনিটাইজেশনের সময় সবচেয়ে বেশি বলেছিল যে স্যার ইতনা আচ্ছা কেয়া, বাপরে বাপ। আয়কর বিভাগের আয়কর বিভাগে ছিলেন উনি, আয়কর বিভাগে হ্যাঁ শীর্ষে ছিলেন, চেয়ারম্যান সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। এবার তার আমলেই সবচেয়ে বেশি রেড চলতো পলিটিক্যাল অপোনেন্টদের বিরুদ্ধে। বিভিন্ন গুণ না থাকলে এই রেজিমে কিছু করা যায় না, আর সেরকম গুণ থাকলে অনেক দূর যাওয়া যায়। একটা জিনিস যেটা মানুষ একেবারে দেখতেই পাচ্ছে না, বিতান ঘোষ যেটা বলছেন, তাৎপর্যপূর্ণ বিষয়, বিজেপির বড় মেজো নেতারা আগের দিন যা বক্তব্য রাখছেন, পরের দিন কমিশনের বক্তব্য হুবহু এক হচ্ছে। কোভিড এড়িয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে কমিশনের পদক্ষেপ কোথায়? ঠিকই নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের প্রচারে এসে বললেন যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, এ কথা বললে তো কমিশনের তাকে নোটিশ দেওয়ার কথা, জানি না নোটিশ দেবে কিনা। 12 ঘন্টার মধ্যে নোটিশ চলে এলো। প্রধানমন্ত্রী যদি জনসভায় ইলেকশন কমিশনকে নির্দেশ দেন, একবার দেখো একের পর এক এইসব তো তো এই মানে এই জন্যই তো লোকে সবকিছু দেখো, প্রমাণ ছাড়া তো বলা উচিত না। কিন্তু এইসব যে তোমার ঘটনাগুলো একের সাথে একে মিলছে। আমি আরেকটু কথা বলবো যে ফেজ ওয়াইজ ইলেকশন আগেও হয়েছে, 8টা ফেজ হয়নি, 8টা ফেজের কোনো প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু ফেজ ওয়াইজ ইলেকশনেও ফেজগুলো এমন ভাবে সাজানো থাকতো যেখানে কোনো প্যাটার্ন খুঁজে তোমরা পেতে না, বাইরের লোকেরা পেত না। আমরা জানি যে ফোর্সটা বীরভূম থেকে কাঁদিতে যাবে, এবার পরের ইলেকশনে কাঁদির থেকে আরো উত্তরে উঠবে, লালগোলা হয়ে মালদায় যাবে। আমরা জানি এগুলোকে বন্দোবস্ত বলে, বা আমরা বলি এগুলোকে রুট চার্ট মুভমেন্ট, এসব ইলেকশনের সময় করতে হয়। তো এবার করা হয়েছে মনে হচ্ছে যে একটা কোনো এমন ভাবে ওগুলোকে ক্লাস্টার করা হয়েছে, একত্রিত নেওয়া হয়েছে, যাতে কেউ একজন বা কয়েকজন তারা দিল্লির থেকে সকালের ফ্লাইটে নেবে, চার্টার ফ্লাইটে বা অন্য কিছু হেলিকপ্টার করে গিয়ে তারা লেকচার দিয়ে আবার দিল্লিতে সন্ধ্যের মধ্যে ফিরে যেতে পারে, এমন ভাবে সাজানো হয়েছে। আর আমি যেটা বললাম সেটা তার সাথে এক একটা ক্লাস্টার বা এক একটা ফেজের জোন, তার সাথে নরেন্দ্র মোদী কবে কোথায় মিটিং করেছে, জোনের কত কাছে মিটিং করেছে, তারও একবার মিলিয়ে নিলে বুঝতে পারবে কি বলার চেষ্টা করছি। আর এখন আমি কয়টা কথা বলতে চাই। যখন একটু আগে জহরদা বললেন না, হাওয়াই জাহাজের কথা বললেন, হেলিকপ্টারের কথা বললেন, এবং উনি লিখেছেন যে এর আগে কলকাতার যে বিমানবন্দরে 140টা চার্টার্ড হাওয়াই জাহাজ, হেলিকপ্টার 5 সপ্তাহের ভেতরে এসছে। এবং এটা কি সত্যি? এটা আমাদের নির্বাচন কমিশন বলতে পারেন যে 90%
ভারতীয় জনতা পার্টির লোকেরা এটাকে ভাড়া করেছে। এটা কি সত্যি যে দিল্লি থেকে কলকাতা আসার জন্য একটা চার্টার্ড হাওয়াই জাহাজের উপর খরচা পড়ে 10 লক্ষ টাকা? এই খরচাটা কে দিচ্ছে? এটা কি ব্যক্তিগত কেউ মানুষ দিচ্ছে, না এটা কোনো রাজনৈতিক দল দিচ্ছে? এটা ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার খাতায় কি দেখানো হবে বা হবে না? এই ধরনের প্রশ্ন। এবং এই পয়সাটা কোথা থেকে আসছে? এটা কি ইলেকশন বন্ডে, যেটা পুরোপুরি কেউ জানে না কিভাবে এসছে, কার কাছে এসছে না কার কাছে এসছে, কিন্তু যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কার কাছে আসছে কি বুঝতে অসুবিধা না, বরং যে টাকা খরচ করছে তার কাছে এসছে। আজকে এই দুদিন আগে বা গতকাল হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী প্রথমবার বললেন যে আমি বলছি যে আমার কাছ থেকে 1 কোটি টাকা হিন্ডালকো আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি আমায় দিয়েছে। এর আগে কেউ বলেনি এই ধরনের কথা। তো নির্বাচন কমিশন অনেক প্রশ্ন করতে পারেনি, অনেক প্রশ্ন করতে ওদের আজকে ক্ষমতা আছে, কিন্তু ওরা করছে না। কেন করছে না সেইটাই তো বড় প্রশ্ন। কে খরচা করছে, কতটা খরচা করছে? নির্বাচন কমিশন যদি প্রধানমন্ত্রীর সুবিধা করে দেওয়া হবে এইরকম নির্বাচনের শিডিউল তৈরি করে, তাকে আবার প্রশ্ন জিজ্ঞেস করবে কেন? আমি বসকে কি আমি প্রশ্ন করতে পারি দেখি? এটা তো সংবিধানে লেখা আছে। ইলেকশন কমিশনের বস কে? ভারতবর্ষের সংবিধান না ভারতবর্ষের প্রধানমন্ত্রী? এইটাই তো প্রশ্ন দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী সংবিধান অনুসারে স্বায়ত্তশাসিত সংস্থা, অটোনমাস। সবকটা স্বায়ত্ত সংস্থাকে নষ্ট করে দিয়েছে। সিএজিতে যাকে বসিয়েছে, এই হলো 2002 রায়টের পরে এর কাজ ছিল সাফাই করা। হ্যাঁ, তার সাফাই নামা প্রত্যেকটি যা যা অ্যালিগেশন এসছে তার উপরেই করা। একেবারে প্রাইভেট সেক্রেটারি ছিল মিস্টার মোদির। তাকে সিএজি করা হয়েছে। ক্যাগ তো ক্যাগ কাকে কামড়াবে তো বোঝাই যাচ্ছে, আর কাকে ছেড়ে দেবে। আগের ক্যাগও তিনি আবার কংগ্রেস আমলে অ্যাপয়েন্টেড হয়েছিলেন, কিন্তু এইসব ব্যুরোক্র্যাটদের এদিক ওদিক হাওয়া অনুযায়ী পাল্টাতে তাতে সময় লাগে না। তিনি এর পুরো রাফায়েল ডিলটাকে ছেড়ে দিলেন। তার আমলে রাফায়েল ডিলটা তার আমলে অর্ধেক, আর পরে যে নরেন্দ্র মোদী যাকে অ্যাপয়েন্ট করেছিলেন তার আমলে অর্ধেক। রাফায়েল নিয়ে কোনো কিছু হয়নি, সোহরাবুদ্দিনকে কেউ মারিনি, হ্যাঁ, গুজরাটে কোনো রায়তি হয়নি, অযোধ্যাকেও ভাঙিনি। আশ্চর্য। এইভাবে একটা মানে আমরা মানে যে ভারতবর্ষে জন্ম নিয়েছিলাম পরিত্যাগ করার আগে মনে হচ্ছে সেই ভারতবর্ষ নয়, এটা অন্য দেশে চলে এসেছে। যেন একটু আগে তোমার অনেক যে ফেসবুকে অনেকে পোস্ট করছে কমেন্ট, কিন্তু একটা মানে অনেকে একবার না 2-3 বার করে বলছে যে এক একটা সংস্থা, নির্বাচন কমিশন থেকে শুরু করে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আরে জুডিশিয়ারি আদালত, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, এইগুলি সংস্থার কাজ কি? ভারতবর্ষে যে গণতন্ত্র আছে, এই গণতন্ত্রটাকে বজায় রেখেছে কারা? এই সংস্থাগুলো। ইন্দিরা গান্ধীর জরুরি সময়ে ওই সময়টা দুর্বল হয়ে গেছিল। আজকে গত 7 বছরে আমরা দেখছি কিভাবে একের পর এক সংস্থা মানে প্রায় মানে বাকি নেই কিছু। এরা মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ওদের এক একটা সংস্থা প্রশ্ন করেছিল, ওই সংস্থাদের ভেতরে গণমাধ্যম ছিল। আজকে শুধু তোমার মতো কজন লোক প্রশ্ন করছে যারা ক্ষমতায় আছে? কটা লোক প্রশ্ন করছে? আর কটা গদি মিডিয়া যারা সরকারের কাছ থেকে বিজ্ঞাপন নিয়ে সরকারকে ভালো ভালো প্রশ্ন করছে, যেটা চামচেরা প্রশ্ন করে যে আপনার দাড়িটা কেন এত লম্বা করেছেন আজকাল, আপনার সবচেয়ে প্রিয় রং কোনটা, আজকে এত গরম কেন, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের দেখলাম সুব্রত দাশগুপ্ত ওই প্রশ্ন তুলেছে। এখন দেখলাম ওই এতে স্ক্রিপ্টে যে একা এখন নির্বাচন কমিশনকে ধরছে কেন, সিবিআই, সিভিসি,
সিবিসি এগুলো তো আছেই এখন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এরা তো আছেই এখন। এই তো আমরা তো একই কথা বলছি। সিবিসিতে বসালো, আমার সময় একটা বড় কেলেঙ্কারি চলছিল দূরদর্শনে, আমি 7বার না 8বার লিখলাম সিবিসি কে। সিবিসি ওই মাথায় একটা বড় তিলক লাগিয়ে আসতো, জানি না জয় কি বলে ঢুকতেন অফিসে, জয় কি বলে বেরোতেন। তিনি বললেন হ্যাঁ স্যার আমি দেখছি বলে কাটিয়ে দিলেন তার পুরো এটা। কিন্তু কোর্টে গিয়ে যখনই কারোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে হতো তিনি চলে যেতেন, সরকার পক্ষের হয়ে তিনি বলতেন। তারপর তার উপর আস্থা হারিয়ে ফেললাম। সিভিসি, চিফ ভিজিলেন্স কমিশনার, সিবিআই নিয়ে তো কোনো বলেই লাভ নেই। এক মিনিট জর্দা, যে ভদ্রলোকের কথা আপনি একটু আগে বললেন, উনি কি আজকে খুব বড় একটা পুঁজিপতির একটা খুব বড় একটা প্রাইভেট কোম্পানির নির্দেশক হয়ে গেছেন? সবাই আমরা আমাদের মতো লোক কিছুক্ষণ চুপ থাকতে পারলেই, আমার যারা অনেকেই রিটায়ার্ড করেই গেছেন তারা 25 লক্ষ থেকে 40 লক্ষ টাকা বছরে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে। এটা ছাপানো খবর, আমি কাউকে দিয়ে দিতে পারি। তারা সেলফ ডিক্লারেশন, তারা কোম্পানি ডাইরেক্টর হয়ে, আর কোম্পানি কোন কোম্পানি তাদের নেবে সেটাও কোনো জায়গা থেকে ইশারা চলে আসে। হ্যাঁ, তো আমার এক বন্ধু বললো তুই একটু মুখটা চুপ রাখ না বাবা। এই আর কি। এটা এই ধরনের অনৈতিকতার তো অজস্র উদাহরণ আমরা 19 সালের লোকসভা ভোটের দিনও দেখেছিলাম। যেদিন বারাণসীতে ভোট হচ্ছে, প্রধানমন্ত্রী নিভৃতে প্রার্থনা করছেন, নিভৃতে মানে টেলিভিশন ক্যামেরা রয়েছে অবশ্যই সঙ্গে, সেটা সারাদিন ধরে দেখানো হচ্ছে। এবারও ঠিক তাই হচ্ছে কি, ভোটের দিনগুলোতে কিন্তু প্রধানমন্ত্রী রাজ্যে প্রচারে আসছেন, ঠিক পাশে একটা জায়গায় সারাদিন, যেখানে একদিকে টেলিভিশন ক্যামেরায় ভোট দেখানো হচ্ছে, পাশে উইন্ডোতে দেখানো হচ্ছে প্রধানমন্ত্রীর প্রচার। আরে বাবা, এই তো আমি বারবার ভোটের আগে যে প্রচার বন্ধ করার যে নির্দেশ বলছি করা হচ্ছে না। 8বার কেন হলো? 8টা দফা নির্বাচন কেন হচ্ছে পশ্চিমবঙ্গে? যে জর্দা এই কথাটাই তো এইটাই তো বলছি, যদি নির্বাচন কমিশনের একটা অঙ্গ ট্রাভেল এজেন্সির কাজ করে, হ্যাঁ, প্রাইম মিনিস্টারের ট্রাভেল এজেন্সি হিসেবে কাজ করে, তবে তো এই হবে। আমরা তো প্রাইম মিনিস্টার কবে কোথায় এসছে না, তার পাশে কোথায় নির্বাচন হচ্ছে, দুটো তালিকা বানিয়ে দিতে পারি, তুমিও করে দিতে পারো। হ্যাঁ, কিন্তু এরম তো হয়নি এর আগে কোনোদিন। হ্যাঁ, তা সত্ত্বেও যেটা দুঃখ, যে অনেক লোকেই এখনো বিশ্বাস করে যে তিনি একমাত্র মুক্তি। ভারতবর্ষে গুরুবাদের একটা তো রক্তের মধ্যে গুরুবাদ আছে না, গুরু কখনো ভুল করতে পারে নাকি? হ্যাঁ, মহর্ষি এই ভুল করেনি, তারপর ওই যে দাড়িওয়ালা পাঞ্জাবের লোকটি গণধর্ষণ করেছে তিনিও ভুল করেননি, আসারাম বাবু ভুল করেনি, কেউ ভুল করতে পারে না। তার সাথে যাই না আবার পরঞ্জয় আছে, দাড়িটারি ব্যাপারে কিছু বলা হচ্ছে। পাঞ্জাবে যেটা বলো, তার নামটা ভালো ছিল, রাম রহিম বাবা। রাম রহিম বাবা। এখন গুরুবাদের দেশে এই যে অন্ধবিশ্বাস, এর উপরই ভরসা করে চলছে। তর্কবাদী যুক্তিবাদী আর কদিন টিকবে বলো? হ্যাঁ, সে চাকরির মধ্যে হোক চাকরির বাইরে হোক, কোথায় টিকবে তারা? টিকার জায়গাটা কোথায়? হ্যাঁ, আমার বাড়ির লোকেরা বলো তুমি এটা বড্ড বেশি ঝগড়াতে, এখানে ঝগড়া করলে এদের সাথে, ওখানে গিয়ে ঝগড়া করলে ওদের সাথে, হ্যাঁ তুমি আপোষ করো না কেন? আমরা হ্যাঁ বেশি দেরি হয়ে গেছে। যাই হোক, কিন্তু আমাদের যে, এটা তো আপনি হালকা চালে বলছেন, কিন্তু আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এই সমস্তগুলো যদি ভেঙে যায়, আমি তো একটা খুব সিরিয়াসলি যে প্রশ্নটা তুলছি আমি, যখন সমস্ত ব্যবস্থাগুলোকে ভেঙে দেওয়া হয়, তখন গণতান্ত্রিক যে ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, তার উপরেও তো মানুষের আস্থা চলে যেতে পারে, তার পরিণত তো ভয়ঙ্কর হতে পারে। আমাদের দেশে তো এরকম আন্দোলন আছে যারা সংবিধানকে স্বীকার করে না। বেশি মানুষ যদি সেদিকে চলে যায়, তাহলে যদি সরকারের পক্ষে সেটা সামলানো তো খুব কঠিন হবে। পারবে না। এখন জিনিসটা হচ্ছে, আমি যেভাবে জিনিসটাকে দেখি, দেখো আমরা তো সেই আমল থেকে দেখছি, খুনোখুনির আমল, নকশাল আমল থেকে ছাত্র হিসেবে দেখছি সবকিছু। এই রেজিম বা এই প্রশাসন বলো বা এই রাজব্যবস্থা যেভাবে যাচ্ছে, সেখানে প্রতিটি সংস্থাকে তারা গুঁড়ো করে দিয়েছে বা নিজের স্বার্থে ব্যবহার করছে, এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে প্রথম কথায় ইনফরমেশন চ্যানেল বলে কিচ্ছু নেই। হ্যাঁ, এগুলো সব ইমপ্লোশনে যায়, এইসব রেজিম গুলো পরে ইমপ্লোড করে যায়, কেউ বুঝতেই পারেনি যে কেন ফেটে গেল, কেন ভেতর থেকে ফেটে যায় 1 নম্বর। আর যদি ভেতর থেকে না ফাটে, এর বিরুদ্ধে যে প্রতিক্রিয়া গড়ে তোলে মানুষের মধ্যে,
সেটা আরো ডেঞ্জারাস। এখন অবস্থাটি আমি এইভাবেই বলবো যে ফোড়াটি এখনো আধা কাঁচা আছে, ফোড়াটি নিজের মতন পাকুক, এখন বোঝা যাবে। আর তো কোনো উপায় দেখছেন, আমরা প্রতিটি ঘটনা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং বলে যাচ্ছি, এবং আমাদের সাথে তিক্ততা বাড়ছে, কেস করছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু কোনো উপায় তো পাচ্ছি না। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিই তোমাকে। 30শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী গেলেন ঢাকায়। কোথায় গেলেন? অনেক জায়গায় গেলেন। একটা জায়গায় গেলেন একটা মন্দিরে, যে মন্দিরে মতুয়া সেই মন্দির, সেই মন্দিরে মানে উনি কি মডেল কোড অফ কন্ডাক্টের সঙ্গে এতে কোনো সম্পর্ক আছে? কোনদিকে মতুয়ারা ভোট দেবে বা দেবে না? ওরা পশ্চিমবঙ্গের 17% জনসংখ্যা। অনেকে বলেন, তোমরাও বলো, যে হয়তো 40-45টা বিধানসভা কেন্দ্রে তাদের একটা ইনফ্লুয়েন্স আছে, একটা প্রভাব আছে। 40-45টা কি, পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা আসন। আরো দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মুসলমানদের বললেন যে তোমাদের ভোট যাতে না ভেঙে যায়। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন কারণ দেখাও নোটিশ দেখার দিলেন। কত উদাহরণ দেব? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 4 দফা নির্বাচন বাকি আছে, কোভিডের মহামারী, মানে কি আর বলবো, আমি তো দিল্লিতে আছি, আমি জানি কি দুরবস্থা আজকে এই রাজধানীতে। সামনের 1 সপ্তাহ এখানে কারফিউ লেগেছে, দিল্লির মুখ্যমন্ত্রী লাগিয়েছেন না, ইলেকশন কমিশন মানছেন। যেমন তুমি বললে, অমিত শাহ বলছে যে মহারাষ্ট্রে তো কোভিড হচ্ছে, এর সঙ্গে নির্বাচনের কি সম্পর্ক? আর একটা উদাহরণ তোমাকে দিয়ে দিই, বাকি 3 দফা, যে 3 দফা বাকি রয়েছে, হয়তো এগিয়ে আনা অসুবিধা হতো, এগিয়ে আনলে সকলে সব প্রচারের সুযোগ সমান পেত না। পিছিয়ে দিয়ে শেষ যে দিনটা রয়েছে সেই দিনটাই সব ভোট করেই দেওয়া যেতে পারতো, কোনো অসুবিধা। অবশ্যই অবশ্যই। আর একটা উদাহরণ দিই, আমার বন্ধু শিশির বজরিয়া, পুঁজিপতি, একটা সময় সিপিএম করতেন উনি, জ্যোতিবাবু সোমনাথ চ্যাটার্জির সঙ্গে একটা ঘনিষ্ঠতা ছিল, আজকে উনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে। ওনার একটা টেলিফোনের একটা কথা দিলীপ ঘোষের সঙ্গে সবার কাছে পৌঁছে গেছে। তারপরে আমরা বুঝতে পারলাম তার গুরুত্বটা কি। একটা সময় একটা পোলিং বুথে, একটা পোলিং স্টেশনে যে কোনো রাজনৈতিক দলের যে এজেন্ট হবে তাকে সেই বুথে, সেই অঞ্চলের ভোটার হওয়া দরকার ছিল। ওই রুলটা বদলে গেছে, ওই নিয়মটা বদলে গেছে। পুরো বিধানসভার কেন্দ্রের যে কোনো জায়গায় সে ভোটার হতে পারে। তো এইসব তো অনেক কিছু হচ্ছে, এবং জহরদা যেটা বললেন সবকিছুই আছে। শিশির বাজরিয়ার প্রসঙ্গে পরঞ্জয় দা, যেটা আপনারা জানেন হয়তো, ভোট পিছনের যে যুক্ত আলোচনা সর্বদলীয় বৈঠকটা হয়েছিল, তাতে বিজেপি প্রতিনিধি দলে উনি ছিলেন। বিজেপির দিক থেকে আপত্তির একটা কথা বলা হয়েছে যে ভোট পিছন কেন, মানে ভোটগুলো ক্লাব করে একদিনে করা যাবে না। বিজেপি তার বিরোধিতা করেছে ক্লাব করার। বিজেপি বলছে যেরকম শিডিউল আছে সেই অনুযায়ী ভোট করা উচিত। দুটো কথা বলছে, একটা হচ্ছে ভোটের স্পিরিটটা নষ্ট না হয়, দ্বিতীয় কথা শিশির বাজরিয়ারা বলেছেন যে না, ওরকম ভাবে যদি সব ভোট একদিনে করে দেওয়া হয় তাহলে ছোট ছোট পার্টিগুলো, ছোট ছোট দলগুলো, যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তাদের খুব অসুবিধা হবে। তাতে পরে একজন নেতা বলছিলেন, তো ছোট দলের প্রতিনিধিত্ব করতে আসেননি, বিজেপি আরো ছোট দল দিয়ে এত ভাবিত হচ্ছে কেন? আর কি অদ্ভুত, কি অদ্ভুত ব্যাপার হয়ে গেছে। যাই হোক, এখনো ইলেকশনের এটা বাকি আছে। বাকি সময়টা যদি অন্তত এই সুশীল চন্দ্র আমলে যদি তিনি কিছুখানি চক্ষু লজ্জা দেখান, নিরপেক্ষতা দেখালে তো আমরা খুশি হব। তিনি যদি একটু মার্জিতভাবে অন্তত চালিয়ে দিতে পারে, তাতে রাজনৈতিক দলের উপর তাদের কিছুখানি আস্থা বাড়বে। যেভাবে আস্থাটাকে একদম ধ্বংস করে দিয়ে গেল এই লোকটি, আমরা বারবার করে আমাকে জিজ্ঞেস করা হয়, আমি সুনীল অরোরা নিয়ে বলছি কেন, আমি জিনিসটা বোঝাচ্ছি। ইলেকশন কমিশনটি প্রথম থেকে 1 মেম্বার কমিশন ছিল, মানে ইলেকশন কমিশনার বলতে একজন ছিলেন। হ্যাঁ, সেশনকে টাইট দেওয়ার জন্য তখনকার রেজিম আরো 2 জন কমিশনার ঢোকালেন। সেশন তাদের ঢুকতেই দিলেন না অফিসে।
তারা একতলায় না কোথায় বাইরের অফিসে তারা কাটালেন প্রায় 2 মাস, তারাও ছাড়বেন না নাচর বাঁধা। তার মধ্যে একজন পরে আমার বসও হয়েছিলেন, গিল গিল সাহেব। গিল সাহেব হ্যাঁ, তারাও ছাড়বে না। এটা সাংবিধানিক কোর্টে গিয়েছিল, কোর্টে বলে হ্যাঁ 3 জন হবে, কিন্তু একজনের প্রাধান্য থাকবে। হ্যাঁ 3 জন হবে, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল। জর্জ অরওয়েল বলে গিয়েছিলেন, তার এতে বললেন যে তার প্রাধান্য থাকবে। অতএব চিফ কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার যিনি, তার কথাটির উপর প্রাধান্য থাকেন এবং সেরকম যদি তর্ক লাগে তিনি দুজনকে ওভার রুল করতে পারেন। এই জন্য আমি বারবার করে বলছি কমিশন, চিফ ইলেকশন কমিশনার যিনি থাকেন তার উপর দায়িত্বটা বেশি, সেই জন্য সুনীল অরোরার সময়টি পুরোপুরি সময়টি যেভাবে যে আচরণ চালিয়ে গেল বা যে পক্ষপাতিত্ব দেখিয়ে গেল, এটা নজিরবিহীন। অনেকেই বলছে না না তার আগেই ইলেকশন কমিশন নষ্ট হয়ে গেছে, সেটা তাদের মতামত। ইলেকশন কমিশন তো দেখছে আমি সেশনে আসার 10 বছর আগের থেকে, আর সেশন চলে যাওয়ার 25 বছর পরে অব্দি। অতএব কিছুখানি আমাদেরও মতামতের একটা অধিকার আছে যে অতখানি কিছু হয়নি। কিছু লোক থাকেই সবসময়, কিন্তু এরকম নির্লজ্জভাবে নিরপেক্ষতা মানে পক্ষপাতিত্ব সুনীল যেটা দেখিয়ে গেল, এটা নজিরবিহীন, আর কিছুই না। এখন বাকি সময়টা চালিয়ে দিলে প্রশ্ন যেটা সেটা হচ্ছে ব্যবস্থাটার উপর মানুষের ব্যবস্থাটার উপর মানুষের আশ্বাস কমতে 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 কোথাও কোথাও বিচ্ছিন্ন হবে। আমাদের দেশে এরকম হয় যে একটা গ্রাম বা একটা বুথে মানুষ ভোট দেন না, আমরা ভোটে বিশ্বাস করি না, আমরা ভোট দেব না। দেখো এটাও খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে, সেটা গণতন্ত্রের পক্ষে মারাত্মক বিপদ। দেখো আজকে একটা জায়গায় নোটা বলে একটা বোতাম, নান অফ দি অ্যাবাভ, কিন্তু নোটা বোতাম যদি আমরা দেখি যে বেশিরভাগ লোক 51% ভোট দেয়, আমাদের কিন্তু এখনো আইন ওই যা বলছে। ধরে নাও একটা থিওরিটিক্যালি 99 যারা 100 জন লোক ভোট দিয়েছে, 99 জন বললো নোটা, নান অফ দি অ্যাবাভ, কিচ্ছু হবে না, যে একটা ভোট একজনের কাছে পড়েছে সেই প্রার্থী জিতে যাবে। আজকে তো এইটাই আমাদের দেশের নিয়ম হয়ে গেছে না। একটু আগে তোমাদের একজন যিনি দেখছেন এই প্রোগ্রামটা, তিনি এই ধরনের প্রশ্ন করলেন যে একটা সময় একটা কারফিউ ছিল যে নির্বাচন হওয়ার আগে পর্যন্ত নির্বাচন প্রচার বন্ধ, কিন্তু আজকে তার কোনো মানে নেই। আজকে আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, প্রধানমন্ত্রীর টিভি 24 ঘন্টা টিভি লাইভ প্রোগ্রাম হচ্ছে, তো জগতে এই ধরনের আইন আর রেখে কি কোনো লাভ আছে? না, এই আইনটাকে সংশোধন করতে হবে, কারণ এখানে বলতে হবে যে ফিজিক্যাল প্রচার বন্ধ, কিন্তু ইলেকট্রনিক প্রচার তো বন্ধ করা যাচ্ছে না। গত বছর না 19-এ নামো টিভি বলে একটি টিভি সংস্থা চালু করলো, যেটার আমি আইন দেখিয়ে প্রমাণ করলাম যে একেবারে গুরুতর বেআইনি। তো যাই হোক, বেআইনি কোন ইলেকশন কমিশন শুনলো না, তারা চালিয়ে গেলে। এবং তাকে সেখানে দেখালাম যে প্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্টে যেখানে প্রভিশন আছে যে 48 আওয়ার্স আগে ফ্রম দ্য লাস্ট কনক্লুশন অফ পোল, তার আগের থেকে যে ক্যাম্পেইন বন্ধ করতে হয় যে নিয়মটি, সেই নিয়মটা লঙ্ঘিত হচ্ছে। কারণ মোদি টিভি তো চলছে না, মোদি টিভি না নামো টিভিও একই জিনিস হলো, সে তো চালিয়ে যাচ্ছে দিব্যি। মানে আমি ভোট দিতে যাচ্ছি তখন টিভিতে দেখবে, তখন দাড়িটা কম ছিল, তখন তিনি নমস্কার করছেন বলেই যাচ্ছেন অনেক কিছু। প্রচার তো ঠিক মতো মানে প্রচার তো চললো এবং নির্বাচন কমিশনের ইন্ডালজেন্সেই চললো প্রচারটি। অতএব ইলেকট্রনিক মিডিয়াকে কি করে এখানে করা যায়, ইলেকট্রনিক মিডিয়াকে যদি আনাও যায় কোনো একটা নিয়মের মধ্যে, তুমি ওটিটি আনবে কি করে, হোয়াটসঅ্যাপ আনবে, হলো ওভার দ্য টপ প্ল্যাটফর্ম, যেমন ওভার দ্য টপ প্ল্যাটফর্ম, মানে ধরো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বললাম, ফেসবুকে যদি 15 মিনিট আগে ভোট দিতে আসে, তার 15 মিনিট আগে কেউ প্রচার করে, তাকে আটকাবে কি করে? হ্যাঁ, এগুলো তো দেখতে হবে। তথ্য প্রযুক্তি একদিকে এগোচ্ছে, দুনিয়া আরেকদিকে, চিন্তা করতে হবে। এগুলো নতুন করে একবার দেখতে হবে। কারণ এইসব আইন রাখা মানে যাদের হাতে তথ্য প্রযুক্তির শক্তি বেশি, যাদের হাতে টাকা বেশি,
তারাই এটাকে ব্যবহার করবে, অপব্যবহার করবে, এই আর কি। আইনটা অন্যদের বিরুদ্ধে যায়, এই আর কি। সেটা আমরা আজকে দেখছি, আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখছি কিভাবে এই সোশ্যাল মিডিয়া দুর্ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, আমরা তো দেখছি। এবং যেই চ্যানেলে তোমার এই অনুষ্ঠানটা লাইভ দেখানো হচ্ছে, ওরাও কিভাবে সত্যি স্বাধীনভাবে বা পক্ষপাতিত্ব ভাবে ওরা ব্যবহার করছে, মানে এটাও তো সবার সামনে আমরা দেখছি। অবশ্যই অবশ্যই। আমরা অনেকগুলো নতুন চিন্তার খোরাক পাওয়া গেল। পরঞ্জয় জওহরদার, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শকদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন আগামীকাল সকালে। নমস্কার।